রিটার্ন পাবো, কতটুকু দেশের মানুষের উন্নতি হবে, কতটুকু দেশের মানুষের কল্যাণে কাজে লাগবে, এই হিসাবটা, এই বিবেচনাটা কিন্তু আগে নিতে হবে। প্রত্যেকটা প্রকল্প এতদিন যেমন অবকাঠামো উন্নয়নে আমরা খুব দ্রুত কিছু কাজ করেছি, যার সুফলটা মানুষ পাচ্ছে। এখন আমাদের সেটা ছিল আমাদের 21 পর্যন্ত, 2021 পর্যন্ত আমরা যে রূপকল্প ঘোষণা দিয়েছিলাম, সে ঘোষণা দেওয়ার লক্ষ্য এটাই ছিল যে আমরা কিন্তু প্রত্যেকটা পরিকল্পনা নিয়েছি আমাদের দেশের মানুষের এক এক করে চাহিদা পূরণের কথা চিন্তা করে। যেমন প্রথমবার সরকার এসে আমাদের প্রথম দরকার ছিল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, খাদ্য উৎপাদন বাড়ানো। আমরা সেখানে সফলতা অর্জন করেছি, যে জন্য আমরা গবেষণার উপরে সবথেকে গুরুত্ব দিয়েছিলাম এবং খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম। সেদিক থেকে আমরা সেই সাথে সাথে আমরা পুষ্টির নিশ্চয়তা দিয়েছি, সেটাও আমরা উদ্যোগ নিয়েছি এবং সেখানে আমরা সাফল্য দেখেছি। যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই দুর্বহ ছিল। এখন থেকে 20 বছর আগের কথা চিন্তা করলেও বাংলাদেশটার অন্য অবস্থা ছিল। আর তার আরও আগে গেলে তো, কারণ আমার নিজে আমার অভিজ্ঞতা আছে, আমি 1981 সালে বাংলাদেশে আসার পর মোটামুটি বাংলাদেশের সব অঞ্চল আমার ঘোরার সৌভাগ্য হয়েছে। আর সেখানে যেখানে আমরা গেছি, আমাদের নৌকায়ও চড়তে হয়েছে, ডিঙি নৌকায়ও চড়তে হয়েছে, সাম্পানে চড়তে হয়েছে, মাছের ট্রলারে, ভ্যান, রিক্সা, পায়ে হাঁটা। তো পায়ে হাঁটাটাই সব থেকে বেশি, কারণ এই কাদামাটি ভেঙে ভেঙেও কিন্তু এক একটা এলাকায় যেতে হয়েছে। ঘুরে দেখার ফলে আর সবসময় জাতিপিতা বঙ্গবন্ধু শেখ কাছ থেকে উনি যে গল্পটা করতেন বাংলাদেশকে নিয়ে, যে তিনি এক একটা গ্রাম কিভাবে সাজাবেন, বাংলাদেশটাকে কীভাবে উন্নত করবেন, সেই বিষয়গুলিও আমাদের চিন্তায় ছিল। একই সাথে যদি আপনারা সেই 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের ইস্তেহারটা দেখেন, সেখানেও কিন্তু আবার অনেকগুলি উন্নয়নের কথা কিন্তু বলা আছে। আমরা কিন্তু আজ সেগুলিও কিন্তু খুবই যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সেগুলো আমাদের হিসেবে রেখেছি। এবং আওয়ামী লীগের আমাদের যে দলীয় যে আমাদের ঘোষণাপত্র, গঠনতন্ত্র এবং আমাদের নির্বাচনী ইস্তেহার, সেগুলিও কিন্তু আমরা ওরকম ধাপে ধাপে আমাদের উন্নয়নের দিকটা চিন্তা করেই করা। কাজে আমরা 8-এর নির্বাচনী ইস্তেহারে আমরা 2021 পর্যন্ত লক্ষ্য স্থির করে যে রূপকল্প 2021 ঘোষণা দিয়েছিলাম, সেটাও কিন্তু এইভাবেই উন্নয়নটার জন্য আমরা এমনভাবে করি যে আমাদের সক্ষমতাও বাড়বে, পরনির্ভরশীলতা কমবে, কিন্তু আমরা কাজ করে কাজের মাধ্যমে তার ফলাফলটা মানুষের কাছে পৌঁছাতে পারবো। এখন আমাদের সময় এসেছে যে 2021 থেকে 41, এটা মাথায় রেখে যে পরিকল্পনা আমাদের নিতে হবে, প্রত্যেকটা পরিকল্পনায় সকলের আগে এটাই মাথায় নিতে হবে যে আমরা এই সেতুটা করলে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু গতিশীল হবে, স্থানীয় মানুষের উন্নতিটা কতটুকু হবে, আমরা কতটুকু এই যে এত টাকা খরচ করে করলাম তার ফলাফলটা কি হবে, তার থেকে মানুষ কতটুকু লাভবান হবে, এটা কিন্তু সবার আগে চিন্তা করতে হবে। আর দাবি অনেক থাকে মানুষের, তো সকলেই দাবি করে। যেমন আমাদের সবাই পারলে বাড়ির প্রত্যেক দরজা, আমি ঠাট্টা করে বলছি যে প্রত্যেকের ঘরের দুয়ারে একটা করে আমরা এয়ারপোর্ট বানিয়ে দেব। কারণ এখন পঞ্চগড়ও এয়ারপোর্ট চাই, ঠাকুরগাঁও এয়ারপোর্ট চাই, বগুড়াও এয়ারপোর্ট চাই, ঈশ্বরদী এয়ারপোর্ট আবার চালু করতে বলে। আমাকে তো হিসাব করে দেখতে হবে যে আমার এটা করলে আমি কতটুকু, এটা আমি একটা টাকা বিনিয়োগ করলাম, সেখান থেকে আমার আসলটা আমি কতটুকু তুলতে পারবো, আর মানুষের কতটুকু উপকারে আসবে। যেটা উপকারে আসবে না সেটা আমি করব কেন? হ্যাঁ, আমরা আমাদের নিজেদের সক্ষমতার পাশাপাশি আমরা বিদেশ থেকে লোন নিই। লোন নেওয়ার ক্ষেত্রেও আমাদের এটা হিসাব রাখতে হবে। হ্যাঁ, আমরা এখন আমাদের সাফল্য এসেছে, আমরা অনেক ভালো ভালো প্রস্তাব পাই, কিন্তু ওই প্রস্তাবটা পাওয়ার পরে আমাদের এটা হিসাব করতে হবে যে এই টাকাটা আমরা আমাদের ফেরত দেওয়ার সক্ষমতা কতটুকু, সেটুকু আমরা পারবো কিনা, বা আমি এই কাজটা করলাম, এর থেকে অর্থনৈতিকভাবে কি আমরা ফেরত পাবো যা দিয়ে আমরা এর মূল্যটা শোধ দিতে পারবো। সেটা মাথায় রেখে আমাদের কিন্তু চিন্তাভাবনা করতে হবে। আর সেটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা যেমন আমাদের প্রত্যেকটা উন্নয়নটা টেকসই হবে।
যেটা আমাদের এখন আছে বর্তমানে আমার চলছে ঠিক এই মুহূর্তে, যেটা আমার প্রয়োজন নাই এত, সেটা আমি এখন আরও বাড়াতে যাব না বা করতে যাব না। বরং যেসব জায়গায় একেবারেই মানে দুর্গম রয়ে গেছে সেগুলির দিকে আমরা দৃষ্টি দেব। এভাবে আমাদের পর্যায়ক্রমিকভাবেই কিন্তু কাজগুলি করতে হবে। আর একটা কথা আমি বলবো যে আমাদের যেমন সড়কেরও বিভিন্ন পরিকল্পনা আছে, আর আমরা অনেক সময় অনেক নির্দেশনা দেই, কিন্তু দেওয়ার পরেও আবার আমরা কিন্তু কোনোটা ওরকম যেটা বলে ফেলছি দেখে করতে হবে তা কিন্তু না। আমার কথা হচ্ছে, হ্যাঁ, যখন মানুষ দাবি করে যাই একটা জায়গায় একটা জিনিস দেখি বলি যে এটা করতে হবে, কিন্তু বলার পরেও কিন্তু আমাকে এই হিসাবটা করতে হবে যেটা আমি করার পরে সেখান থেকে আমার অর্থনৈতিক লাভ আমার কতটুকু আসবে, আমার দেশের মানুষ কতটুকু পাবে। এই জিনিসটা কিন্তু আমাদের সবসময় মাথায় রেখেই কিন্তু নিতে হবে। আর এখানে আমার একটা অনুরোধ থাকবে যে আমাদের সড়ক এবং সেতুর কিন্তু একটা সমন্বয় করতে হবে। সমন্বয় করতে হবে এই জন্য যে একই জিনিস করতে যে মানে একটার উপর আরেকটা, তারপর আবার পরবর্তীতে শেষে ঝামেলা এটার জন্য না হয়, আর অহেতুক অর্থ অপচয়ের জন্য না হয়। কারণ আসলে সড়কের সাথেই তো সেতু, সেতু তো আর সড়ক ছাড়া কাজে লাগবে না। তো সেইটা একটু আমি একটু অনুরোধ করবো যে বিষয়টা দেবেন। এখানে যেমন আমাদের ঢাকার ব্যাপারে আমরা যখন আমি 96 সালে সরকার আসি, তবে ইস্টার্ন বাইপাস নামে একটা প্রকল্প আমরা নিয়েছিলাম, কিন্তু দেখলাম সেটা করা যাচ্ছে না। কারণ বালু নদীটা নামে বালু, মাটিটা এঁটেল মাটি, ওটা নদী ড্রেজিং করার মতো সেই ড্রেজারও আমাদের ছিল না। আমাদের খালি বালু নদী ড্রেজিং করার ড্রেজার ছিল, যে ড্রেজারগুলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিনে রেখেছিলেন, তারপর আর কেউ কখনো নতুন কোনো ড্রেজার নেয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে ওটা করতে যেয়ে যে কতগুলি সমস্যা হলো, তারপর ওটা আমরা এগোতে পারিনি, না এগোতে পারে ওটা ওখানেই ছিল। সেই সময় কিন্তু এই বসুন্ধরা টসুন্ধরা এগুলি হয়নি। এটা কিন্তু বড় বিল, পানি। এখানে আমি স্পিড বোটে করে করে বন্যার সময় রিলিফ দিতে গিয়েছিলাম, তখনই এটা সিদ্ধান্ত নিয়েছিলাম এভাবে আমরা করতে পারি। ঠিক একইভাবে আমাদের এই পাশটা যদি আসি, আমরা যে রায়ের বাজার ওই সাইড দিয়ে যখন ওটা বাঁধ দেওয়া হলো, বাঁধের উপরেই কিন্তু রাস্তাটা, সেখানেও যেটা দেখা গেলো যেটা করতে যেয়ে ওখানে রাস্তাটা কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল, মানে বাদ আমরা এই রাস্তাটা তৈরি করেছিলাম। ওটা করার পর আমরা চিন্তা করলাম যে আমরা যদি একটা সার্কুলার রোড করি তাহলে অন্তত আমাদের যানজট শহরের ভিতরে কমে যাবে এবং আমাদের যোগাযোগটা আরও উন্নত হবে। তো এরকম এক একটা সময় এক একটা পরিস্থিতিতে আমাদের এক একটা সিদ্ধান্ত। কিন্তু আমি যেটা মনে করি যে হ্যাঁ, সেই সময় আমাকে একটা সিদ্ধান্ত নিয়েছি বা চিন্তা করেছি, কিন্তু এখন করবার সময় আমাকে এটাই আগে দেখতে হবে যে কোন কাজটা আমরা যথাযথভাবে করতে পারবো, করলে তার আমার আর্থিক লাভবান আমি কতটুকু দেশটা হবে, এটাই মাথায় রাখবো। আমি একবার বলেছি দেখে আপনাদের এটা করতে হবে এই চিন্তা যেন মাথায় না থাকে। কারণ আমি কিন্তু কোনো ব্যাপারে ওই যে ধরে বসে থাকি না, রিজিড না, খুবই ফ্লেক্সিবল, যে কোনো জিনিস অ্যাডজাস্ট করতে হয়, এটা আমি মনে করি। এখানে আমি একটা কথা বলবো যে আমাদের যেমন অনেকগুলি প্রস্তাব দেখানো হলো সড়কে, মানে ইনার সার্কুলার, তারপরে আউটার সার্কুলার, তারপর এত সার্কুলারের কি খুব বেশি একটা প্রয়োজন আছে নাকি আমাদের? কারণ ইতিমধ্যে অনেকগুলি সংযোগ কিন্তু হয়ে গেছে। সেখানে আমাদের কোনো কোনো জায়গা আছে যে সামান্য একটুখানি যোগ করে দিলেই কিন্তু যোগাযোগটা হয়ে যায়। তো ওটা আগে আপনাদের খোঁজ করে বের করতে হবে। তবে আউটার সার্কুলারের যে জিনিসটা এসছে আমার মনে হয় এটা খুবই ভালো হবে। কারণ হচ্ছে যে এটা মানে অনেকগুলি আমাদের যে আশেপাশের জেলাও কিন্তু সংযুক্ত হয়ে যাচ্ছে। আর ঢাকা শহর কিন্তু এত বড় না। ঢাকা শহরটা কিন্তু মানে চারিদিকে 4টা নদী নিয়ে শহরটা একটা জায়গায় খুব মানে একই জায়গায় কিন্তু ঘনবসতি নিয়ে গড়ে উঠেছে, খুব অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এটা হচ্ছে সব থেকে যে খুব অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, যে কারণে কাজ করতে গেলেই সমস্যা দেখা দিচ্ছে। আর এত ঘনবসতি যেখানে মানুষকে সরানো, মানুষকে আবার অবস্থান করে দেওয়া, এগুলি নিয়ে অনেক সমস্যা আমাদের পড়তে হয়। তো সেটা মাথায় রেখেই কিন্তু আমাদের সিদ্ধান্ত। সেই জন্য আমি বলছি যেখানে যতগুলি দেখানো হলো আমার ভালো লেগেছে আউটার সার্কুলার যেটা বড় করে করা, সব থেকে বড় এলাকা নিয়ে আমার ওটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করাটাই ভালো।
আর ইনার সার্কুলার বা আরও ছোট ঠিক ওভাবে সার্কুলার চিন্তা না করে সংযোগটা কিভাবে করা যায় সেই দিকে দৃষ্টি দিলে পরে আমার হয়তো পয়সা খরচ হবে না, আমার অনেক দিক থেকে কাজগুলির সুবিধা হবে, এটা আমি মনে করি। আর একটি বিষয় আমি বলবো যে যেমন আমরা পদ্মা সেতু করেছি, কালকে রাজবাড়ির এমপি সাথে কথা বলছিলাম, ওর ওয়াইফ এসেছিল, আমি বললাম যে এখন তোমাদের ঢাকা আসতে কত সময় লাগে, কারণ আমরা রাজবাড়ি গেলে তো এখান থেকে আরিচে হয়ে, আরিচে থেকে পাটুরিয়া রাস্তাটা কিন্তু আমারই করা, ডোবা ছিল ওখানে, সবসময় ড্রেজিং হতো, আমি দেখতাম ড্রেজিং করার সময় প্রতি বছর ড্রেজিং করে এক জায়গার মাটি আরেক জায়গায় ফেলি, তখন আমি সোজা একটা বুদ্ধি দিলাম যে এইভাবে না ফেলে আপনার এই যে জায়গাটা যেমন খালি পড়ে আছে, পানি আধা পানি, মানে একটা জলাশয়ের মতো বিরাট জায়গা, বিশাল জায়গা, ফেরি দিয়ে আসার সময় দেখা যেত, তখন যে এই জায়গাটায় যদি কতগুলি বাঁশ পুঁতে বা বলগা পুঁতে দিয়ে ওখানে যদি চাটাই বেঁধে দিয়ে ড্রেজিংয়ের মাটির যদি ওখানে ফেলেন, তো পানিটা সরে যাবে, চোয়া যাবে, আস্তে আস্তে মাটিটা কিন্তু শক্ত হবে। তো সেভাবে করা হলো, তখন বললাম এখান থেকে একটা রাস্তা করে দিই আমরা, তখন 7 কিলোমিটার রাস্তা কিন্তু করা হলো, এবং ওই যে পানিটা ফেলতে ফেলতে ওর যে পানিটা সরে যে ওটা কিন্তু খুব শক্ত হয়, ওটা কিন্তু হয় না। তারপরে কিন্তু এই রাস্তাটা করে পাটুরিয়া মানে দৌলতদিয়া আরিচা থেকে পাটুরিয়া রাস্তা এটুকু আমরা করে ফেললাম, যদিও উদ্বোধন করতে আমরা পারি নাই, তখন তো ডিজিটাল ব্যবস্থায় উদ্বোধন হতো না, যে করার কথা ছিল তা হয়নি। পরে অবশ্য বিএনপি এসে আমাদের নজরুল হুদা সাহেব এসে আসার মন্ত্রী হলো, তখন তাই ওটা উদ্বোধন করলো। এরকম অনেকগুলি, গাবখান সেতু, ধওলা সেতু, বহু সেতু করে যেতে পারিনি, নিজেরা নিজেরা করেছে, বাস নাম নিচে, ওতে কিছু আসে যায় না, কিন্তু এটা করলাম। এখন কথাটা হচ্ছে যে ঢাকা থেকে আরিচা প্রায় 100 কিলোমিটার, আর এখান থেকে 107 কিলোমিটার। রাজবাড়ি থেকে কালকে যখন আমি জিজ্ঞেস করলাম যে ঢাকায় আসতে কতক্ষণ লাগে, বললো শুক্রবার যদি আসি সকাল সকাল আসি, ট্রাফিক জ্যাম থাকে না, 3 ঘন্টা পৌঁছায় যাই, আর তাহলে 3.5 ঘন্টা মতো লাগে রাজবাড়ি থেকে আসতে, মানে ঢাকা একবার কেন্দ্রে। আর যদি ওদিক থেকে আসে তাহলে কিন্তু মানে ওই যে 107 কিলোমিটার অতিরিক্ত তাদের জোরে তারপরে আসতে হয়। তো এইখানে আমাদের এটা হচ্ছে যে আদৌ আমরা দ্বিতীয় পদ্মা সেতুটা এখনই করবো কিনা, ঠিক আমার মনে হয় এই মুহূর্তে খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না, তবে এটা এখন অত বলাও না, ওটা ধীরে চলা